নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। কালকে জিও পলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপ হয়েছে, যা নিঃসন্দেহে আমার মনে হলো আপনাদের সামনে পুরো সমীকরণটা একটু বোঝানো দরকার, বলা দরকার। বাংলাদেশের পক্ষ থেকে ঠিক দুদিন আগে একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল। সেখানে তারা এক অদ্ভুত এবং উদ্ভট দাবি করে বসে। তারা বলে আমাদেরকে নিয়ে, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে অপপ্রচার শুধুমাত্র ভারতবর্ষ করছে না, চীন এবং রাশিয়ার মতো দেশও বাংলাদেশকে নিয়ে লাগাতার অপপ্রচার করছে, এবং আমরা রাশিয়া বা চীনের থেকে কোনো প্রতিনিধিকে বাংলাদেশে আহ্বান জানাচ্ছি এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি আছে সেটি যেন তারা নিজের চোখে এসে বাংলাদেশে দেখেন। The massive misinformation campaign, you have seen there is a, like what we initially saw, that there are like a misinformation campaign not only happening from India but also some parts. Initially we saw some from China and also Russia. We have invited all of them to visit Bangladesh, meet our people, meet the Hindu leaders, meet the minorities, to see what kind of country Professor Yunus has been leading over the last 4 months. প্রথম হলো, তারা চীন এবং রাশিয়া যে অপপ্রচার করছে তার সপক্ষে কোনো যুক্তি কিন্তু সেই প্রেস কনফারেন্সে সে অর্থে দেখাতে পারেনি। ভারতের মিডিয়া সম্পর্কে তাদের দাবি দাওয়া থাকতে পারে। ভারত প্রথম থেকেই শেখ হাসিনার এই পুরো বিষয়টাকে ষড়যন্ত্র হিসাবেই দেখে, এবং আজকে কিন্তু গোটা বিশ্বের কাছে কার্যত এস্টাবলিশড, প্রতিষ্ঠিত, যে এই শেখ হাসিনাকে সরানো কিন্তু ছিল জো বাইডেনের অন্যতম বৃহৎ ষড়যন্ত্র। ঠিক যেভাবে তিনি সিরিয়াতে আসাদকে সরালেন, একদম জিওপলিটিক্যালি গেম, সেই গেমের বশবর্তী হয়ে শেখ হাসিনাকেও কিন্তু তার মসনদকে হারাতে হয়েছে, তা ভারতীয়রা প্রথম থেকেই কিন্তু বুঝতে পেরেছিল। ফলে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ করবে, এবং যেভাবে বর্তমানে এই সরকার ভারত বিরোধী স্ট্যান্ড নিচ্ছে এবং প্রো পাকিস্তানপন্থী হয়ে সরকারকে চালানোর চেষ্টা করছে, তাতে ভারতীয় মিডিয়া নিজেদের কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোথা থেকে হঠাৎ করে তারা চীন এবং রাশিয়ার কথা টেনে আনলো, তা কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বুঝতে পারে না। বার্তাটা খুব স্পষ্ট ছিল সেদিন যখন এই প্রেস কনফারেন্স করা হয়। আমারও একটু খটকা লাগছিল যে কেন হঠাৎ করে রাশিয়া, কেন হঠাৎ করে চীন। কারণটা খুব স্পষ্ট, তারা আমেরিকাকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করে গেল এই প্রেস কনফারেন্সের ফলে। আমেরিকার বর্তমান যে সরকার, মানে এখনো জো বাইডেন প্রশাসনই আছে, জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেবেন অফিসিয়ালি। সেই ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন তারা কিন্তু প্রথম থেকে চীন এবং রাশিয়া বিরোধী, এবং সেটা কিন্তু তাদের অফিসিয়াল স্ট্যান্ড। মানে এটা নয় যে কোনো ডিপ্লোম্যাসির ফলে চীন এবং রাশিয়ার বিরোধ করে আমেরিকা। সেই প্রথম থেকেই চীন এবং রাশিয়া বিরোধিতাকে আমেরিকা যে প্রথম থেকেই তার জিওপলিটিক্যাল সারফেসে কাজে লাগায়, সেটাই কিন্তু বাস্তব। আর বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের চীন এবং রাশিয়াকে একটা ছোট্ট হালকা বিরোধ করে তারা আমেরিকাকে কনফিডেন্সে নেওয়ার কিন্তু চেষ্টা করলো। বিশ্বাস করুন, চীন এবং রাশিয়ার কোনো মিডিয়া আজ অব্দি বাংলাদেশ সম্পর্কে সে অর্থে কোনো গুরুত্ব দেয়নি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমন কিছু লেখেনি যা বাংলাদেশের সরকারি প্রেস সচিবকে এই ধরনের একটা প্রেস কনফারেন্স করতে হয়েছে। ভারত এই পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারে। ভারত বুঝতে পারে তারা আমেরিকাকে কনফিডেন্সে নেওয়ার চেষ্টা করছে, এবং এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে আমেরিকা প্রথম থেকে যেভাবে সরব হয়েছে, জো বাইডেনের মিনিস্ট্রি আজকে কিন্তু একটু গলা শুকোতে শুরু করে দেয়। শুধু তাই নয়, যেভাবে সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে আমেরিকা এখনো অব্দি উদাসীন, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু যথেষ্ট কনসার্ন। অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ যখন বাংলাদেশের ইউনিয়ন সরকারের সমালোচনা করছেন, ঠিক তখন কিন্তু আমেরিকা এই বাংলাদেশ সরকারকে বকলমে দিনের পর দিন প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলে এই পরিস্থিতিটা পুরোটাই যে বদলে যাবে, তা আমি এখনো 100% নিশ্চিত করে বলতে পারি। কিন্তু বর্তমান সময়ে সংখ্যালঘু ইস্যুতে আমেরিকা কিন্তু সে অর্থে কোনো অ্যাক্টিভ ভূমিকা পালন করছে না, আরো বলা ভালো কার্যত ধীরে চলো নীতি নিয়েছে। তার জন্য এই প্ল্যান বি হিসাবে ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে সম্পর্ককে দৃঢ় করে। রাশিয়ায় পৌঁছায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তারপরে যে স্টেটমেন্ট দেয় তা জিওপলিটিক্যাল সারফেসে অত্যন্ত নজিরবিহীন এবং গুরুত্বপূর্ণ। जियोपॉलिटिकल चैलेंजेस के बावजूद और भारत पर पब्लिकली और प्राइवेटली डाले गए इनॉर्मस प्रेशर के बाद भी भारत ने यह कॉन्शियस डिसीजन लिया है कि हम न सिर्फ रशिया के साथ क्लोज एंगेजमेंट जारी रखेंगे, बल्कि अपने रशियन कोलीग्स के साथ काम करते हुए इसे और अधिक डीपन और एक्सपेंड करेंगे।
অর্থাৎ ঠিক যখন বাংলাদেশের মতো ছোট্ট পুচকে একটা দেশকে কার্যত পিছন থেকে হাওয়া দিয়ে চীন এবং পাকিস্তান ফুলিয়ে ফাঁপিয়ে ডাইনোসর বানিয়ে ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কার্যত রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব করে আসলে যে শত্রু আমারই বন্ধু জিওপলিটিক্যাল ক্ষেত্রে, সেই পুরো বিষয়টা ডিপ্লোম্যাসির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করলো রাজনাথ সিং। রাজনাথ সিং অত্যন্ত ইন্টারেস্টিং একটা কথাও বলেছে। তিনি তার স্পিচে হাইপারবোল নামক একটি শব্দ ব্যবহার করছে, অর্থাৎ ছোট্ট একটা ঘটনাকে বাড়িয়ে চাড়িয়ে দেখানো, যা একটা জিওপলিটিক্যাল অন্যতম পার্ট হিসাবে চিহ্নিত করে চায়না। চায়না এই ধরনের হাইপারবোল শব্দ ব্যবহার করে। কিন্তু কালকে ভারতবর্ষের এই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও কিন্তু বলল, আমেরিকা পুরো বিষয়টায় যেভাবে ছোট্ট ঘটনা বাড়িয়ে চাড়িয়ে দেখানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে, তা নিঃসন্দেহে কিন্তু উদ্বেগজনক। এবং তারা রাশিয়াকে যেভাবে বাংলাদেশ আক্রমণ করেছে, সেই রাশিয়ার পুতিন কিন্তু এবার বাংলাদেশকে সাহায্য করার জন্য কার্যত ভারতবর্ষকেই বেছে নিলেন। উল্লেখ্য বিষয় হলো 2025 সালের একদম প্রথম মাসে জানুয়ারিতে পুতিন কিন্তু ভারত সফরে আসছেন। আমি সেই খবর কিন্তু এক সপ্তাহ বেশি আগে করে দিয়েছিলাম আপনাদের। সেই পুতিনের ভারত সফরে আসার উপর অনেক কিছু কিন্তু ডিপেন্ড করতে পারে। অন্তত শেখ হাসিনাকে মসনদে ফেরানো কিংবা বাংলাদেশের জিওপলিটিক্যাল সিনারিওতে রাশিয়া, ভারত এবং আমেরিকা পরবর্তীকালে কিভাবে চলবে, সেই পুরো বিষয়টাই কিন্তু নির্ধারিত হতে পারে পুতিনের একটা ভারত সফর। শুধু তাই নয়, মনে রাখতে হবে রাশিয়া কিন্তু বাংলাদেশকে চীনের পর সব থেকে বেশি টাকার লোন দিয়েছে। সেই লোনের অ্যামাউন্ট ফেরত পাওয়ার জন্য রাশিয়া ঠিক 2 মাস আগে বাংলাদেশকে একটি চিঠি লিখেছিল। সেখানে তারা বলেছিল ভারতবর্ষকে বাংলাদেশকে ইমিডিয়েটলি সেই লোনের টাকা ফেরত দিতে হবে এবং লোনের টাকা ফেরতের জন্য তারা চায়নার ব্যাংক ব্যবহার করতে পারে। অর্থাৎ একাধিক শর্ত অনুযায়ী তারা বাংলাদেশের থেকে যে কোনো মূল্যে টাকা ফেরত পাওয়ার জন্য মোহাম্মদ ইউনূসকে কিন্তু কড়া ভাষায় একটি চিঠি লেখে। আর এরপরেই রাশিয়ার পুতিনের এই ভারত সফরের ঘোষণা নিঃসন্দেহে শেখ হাসিনার সঙ্গে পুতিনের যে আগের সম্পর্ক, তা কিন্তু রিভাইভ করতে চাইবে ভারতবর্ষ। ভারতবর্ষ কোনোভাবেই এই এক্সটার্নাল প্রেশারটা কিন্তু এই মুহূর্তে আর টলারেট করবে না, তা কিন্তু রাজনাথ সিং এর এই স্পিচ এবং রাশিয়া সফরের পরেই কিন্তু বোঝা গেছে। উল্লেখ্য বিষয় হলো, রাশিয়ার এই সফরকে কেন্দ্র করে ওয়েস্টার্ন মিডিয়া, আমেরিকার মিডিয়া একাধিক আর্টিকেল পাবলিশ করেছে। খুব ইন্টারেস্টিংলি তারা কিন্তু ভারতের এই স্ট্যান্ডটাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট মতো একটা প্রতিষ্ঠিত মিডিয়া কি লিখেছেন জানেন? তারা লিখেছেন, দ্য ফ্রেন্ডশিপ ডিপার দ্যান দ্য ডিপেস্ট ওশিয়ান ডেসপাইট ইউক্রেন প্রেশার। অর্থাৎ রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক সমুদ্রের গভীরতার থেকেও বন্ধুত্বপূর্ণ। অন্তত এই ইউক্রেন যুদ্ধকালীন ভারত যেভাবে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, তা নিঃসন্দেহে নজিরবিহীন এবং আমেরিকার ক্ষেত্রে মাথা ব্যথার কারণ হতে পারে। অর্থাৎ বাংলাদেশ ইস্যুতে আমেরিকা যেভাবে এখনো অ্যাক্টিভনেস দেখাচ্ছে না, তা তীব্র বিরোধিতা জানিয়ে যে কূটনৈতিক চাল ভারতবর্ষের জয়শঙ্করের পক্ষ থেকে নেওয়া হলো, যেভাবে প্রতিরক্ষা মন্ত্রীকে রাশিয়ায় পাঠানো হলো এবং যেভাবে ইউক্রেন যুদ্ধের মধ্যেও পুতিনের মতো কার্যত বিশ্বের অন্যতম পরাক্রমশালী একটা নেতা যে কিনা রাজনাথ সিং এর সঙ্গে দেখা করলেন, তা কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া এবং আমেরিকার ঘুম কেড়ে নিতে বাধ্য। অর্থাৎ বার্তাটা পরিষ্কার, যেভাবে বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশকে চায়না বকলমে ফুলিয়ে ফাঁপিয়ে ডাইনোসর করছে, সেই যে বাংলাদেশের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক জোট গঠন করতে হবে, এটাই কিন্তু বলেছিল ঠিক 3 দিন আগে আরএসএস কার্যত নরেন্দ্র মোদীকে চিঠি লিখে। আজ ভারতবর্ষ কিন্তু এই রাশিয়া সফর করে কার্যত সেই আন্তর্জাতিক জোট গঠন করার দিকে একটু একটু করে এগিয়ে যেতে শুরু করলো। আর এই ভারত সফর এই রাশিয়া এবং ভারতের এই মেলবন্ধনের পর কালকে আমেরিকা একটি স্টেটমেন্ট দিলেন, যা কার্যত হাস্যকর। তিনি কি বললেন? আমেরিকার পক্ষ থেকে বলা হলো, বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, তারা 2 দেশ যেন কথাবার্তা বলে মিটিয়ে নেওয়া হয়। ভারত আর বাংলাদেশকে তারা একই লেভেলে দেখানোর চেষ্টা কিন্তু করলেন। মনে রাখবেন, এই আমেরিকায় এখনো কিন্তু বাইডেন প্রশাসন আছে, ফলে বাইডেন প্রশাসনের প্রত্যেকটি কথা কার্যত ভারত বিরোধী ষড়যন্ত্রমূলক হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু ভারত এবং বাংলাদেশ যে একই সারিতে আসতে পারে না, তা কিন্তু ভারতীয়রা বোঝে এবং একাধিক বিশ্লেষকরাও বোঝেন। বিএনপির পক্ষ থেকে এক নেতা রিজভি এর আগে বলেছিলেন, বিহার, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গলকে দখল করে নেওয়া হবে। অর্থাৎ এত সব থ্রেট হুমকির পরেও
ভারত বাংলাদেশের সঙ্গে কনফ্লিক্ট মিটিয়ে নেবে তা প্রত্যাশা করছে আমেরিকা। এবার ভাবুন, যদি ভারতবর্ষ পাল্টা বলে আমেরিকা এবং রাশিয়া যেন নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেয়, তাহলে কি এই পুরো বিষয়টা আমেরিকার ক্ষেত্রে সম্মানজনক হবে? নিঃসন্দেহে নয়। অর্থাৎ এই বাইডেন প্রশাসনের এই সকল যে মুখপাত্র, তাদেরকে না আমার নির্দিষ্ট আকারে এরাও যে দিক নির্দেশিতায় ভুগছে সেটা কিন্তু আমার মনে হচ্ছে। তাদেরকে অনেক বেশি কনফিউজড মনে হচ্ছে। কারণ দেখুন, এই বাইডেন থেকে ডোনাল্ড ট্রাম্প, এই যে ট্রানজিশনটা হবে, এই যে 1 মাস পরে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে তাদের যে স্ট্যান্ড পয়েন্ট হবে, তা কিন্তু এই সকল মুখপাত্ররাও হয়তো বুঝতে পারছেন না। তাই কিন্তু তারা অ্যাগ্রেসিভ কোনো কমেন্ট করছেন না, কারণ এরা নিজেরাও বুঝতে পারছে না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এক্স্যাক্টলি বাংলাদেশ ইস্যুতে কি ভূমিকা পালন করবেন। তার জন্য তারা এই ধরনের উদাসীন একটা ভূমিকা কিন্তু দেখাচ্ছেন। তারা বলছেন আমরা গণতন্ত্রে বিশ্বাসী, সংখ্যালঘুরা যেন আইনত সমস্ত রকম সুযোগ সুবিধা পায়। আবার একই সঙ্গে তারা বলছে ভারত এবং বাংলাদেশ দুই দেশ যেন নিজেদের মধ্যে কথা বলে সমস্যা মিটিয়ে নেয়। ভারতবর্ষ কি নিজেদের মধ্যে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার জায়গায় আছে? নিঃসন্দেহে নয়। আমেরিকান আর রাশিয়ানরাও তাহলে নিজেদের মধ্যে কথা বলে তাদের ঐতিহাসিক যে কনফ্লিক্ট তা মিটিয়ে নিক, দেখি কিভাবে সম্ভব হয়। দিনের পর দিন ইউক্রেনকে ন্যাটো দ্বারা সাহায্য করে আমেরিকানদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছে জো বাইডেন প্রশাসন, যার ফলে আমেরিকানরাই জো বাইডেনের বিপক্ষে কিন্তু ভোট দিয়েছেন। আজকে তারা কি রাশিয়ার সঙ্গে আর সম্পর্ক ভালো করতে পারবেন? নিঃসন্দেহে নয়। যখন দেশপ্রেম সামনে আসে, যখন আবেগকে কার্যত সামনে আনা হয়, তখন অন্যতম বহু লজিক কিন্তু আমাদের সমাজ থেকে হারিয়ে যায়। আজকে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক, সেই কনফ্লিক্টটা কিন্তু অনেক বেশি দেশপ্রেমের। তারপরে হয়েছে শেখ হাসিনা লজিক, তারপরে হলো ডিপ্লোম্যাসি এবং সীমান্তে চুক্তি। আমি যদি আবেগটাকে আমি সাইডেও রেখে একদম লজিক ওয়াইজ এই পুরো বিষয়টা ব্যাখ্যা করি, তাহলেই দেখবেন বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনো অবস্থাতেই হাসিনার মতো জায়গায় কিন্তু নিয়ে যাওয়া সম্ভব নয়। আমেরিকা কিন্তু সেটা জানেন, আর জানেন বলেই এই ধরনের ভুলভাল স্টেটমেন্ট দিয়ে কার্যত আন্তর্জাতিক স্তরে এই বিষয়টাকে বালখিল্যতার একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কালকে রাশিয়া সফরে আরো একটা ঐতিহাসিক ডিল করে ফেলেছে ভারতবর্ষ। আপনারা ভাবতেই পারেন ভারতবর্ষের কাছে রাশিয়া এই ধরনের কথা বা এই ধরনের যুদ্ধ জাহাজ বা বিমান বা অস্ত্র কেন তুলে দিচ্ছেন? কারণটা খুবই সহজ। দক্ষিণ এশিয়ায় বারংবার করে ঢোকার চেষ্টা করেছে রাশিয়া। তারা বাংলাদেশকে লোন দিয়েছেন, তারা শেখ হাসিনার সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক মেনটেন করতেন, কিন্তু বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার যে উগ্রতা তৈরি হয়েছে তা একমাত্র কিন্তু মোকাবিলা করতে পারে ভারতবর্ষ। তাই তারা কিন্তু কনস্ট্যান্টলি ভারতের সঙ্গে সম্পর্ক মেনটেন করেছেন, এবং ভারতবর্ষই যে কার্যত এই দক্ষিণ পূর্ব এশিয়ার উগ্রতাকে থামাতে পারে তা রাশিয়া বিশ্বাস করেন। আর বাংলাদেশের মতো একটা ছুটকো পুচকে একটা দেশ রাশিয়াকে হুমকি দিয়ে বেরিয়ে যাবে আর রাশিয়া কিছু করবে না, তা তো হতে পারে না। তাই তারা এক ঐতিহাসিক চুক্তি করে কালকে ভারতের হাতে এক যুদ্ধ জাহাজ কিন্তু তুলে দিয়েছেন। যদিও রাশিয়ার সঙ্গে আরো একটি ডিল করতে চলেছে ভারতবর্ষ, প্রায় $4 বিলিয়ন ডিল, যেখানে একটা উন্নত মানের র্যাডার সিস্টেমকে ভারতের হাতে তুলে দেবে রাশিয়া, যেখানে 6000 কিলোমিটার দূরে থাকা কোনো অস্ত্র বা মিসাইল যদি ভারতের দিকে ধেয়ে আসে, সেই মিসাইলেরও কিন্তু র্যাডার সিস্টেমে ধরা পড়বে, যা নিঃসন্দেহে এক ঐতিহাসিক ডিল। অর্থাৎ যেভাবে চায়না ভারতবর্ষকে কার্যত অশান্ত করার চেষ্টা করছে বাংলাদেশকে কাজে লাগিয়ে, যেভাবে পাকিস্তান দিনের পর দিন হুমকি দিচ্ছে বাংলাদেশকে কাজে লাগিয়ে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমস্ত অপশক্তির বিরুদ্ধে পুতিন বুঝিয়ে দিলেন তিনি ভারতের সঙ্গেই কিন্তু শেষ মুহূর্ত অবধি থাকবেন, ভারতকে তিনি বিশ্বাস করবেন। এবং 2025 সালে যদি রিপাবলিক ডেতে ভারতবর্ষের অতিথি হিসাবে পুতিন আসেন, তাহলে নিঃসন্দেহে শেখ হাসিনা ইস্যু যে দুই দেশের মধ্যে কথাবার্তায় আসবে সেটাও কিন্তু বাস্তব। পাশাপাশি আইএনএস তুসিল কালকে কিন্তু রাশিয়া ভারতের হাতে তুলে দিলেন। পার্টিকুলারলি এই ধরনের আইএনএস সাবমেরিনটি কিন্তু ক্রিভাক 3 শ্রেণীর একটা কিন্তু পার্ট। অর্থাৎ এই ধরনের যুদ্ধ জাহাজ কিন্তু কোনোভাবেই র্যাডারে ধরা পড়বে না। অর্থাৎ সামরিক শক্তিতে ভারতবর্ষকে দিনের পর দিন বলিয়ান করে রাশিয়াও চাইছে বঙ্গোপসাগরের কন্ট্রোল যেন ভারতের হাতে থাকে। আর এই বঙ্গোপসাগরে কিন্তু থাবা বসানোর চেষ্টা করছে আরাকান আর্মি। আর সব মিলিয়ে এই ধরনের জিওপলিটিক্যাল সিনারিও এবং সমীকরণ ইউনিস সরকারের অন্যতম ভয়ঙ্কর বিপদের মুখে ইউনিস সরকারকে পড়তে পারে বলে আমার অন্তত মনে হয়। অর্থাৎ আমেরিকা, রাশিয়া, ভারত এবং বাংলাদেশকে নিয়ে 2025-এই হয়তো নতুন সমীকরণ দেখতে চলেছে গোটা বিশ্ব। যদিও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই পুরো বিষয়টা কিভাবে মোকাবিলা করে তার উপরেও কিন্তু নির্ভর করবে অনেক কিছু। কি ভাবছেন আপনারা? কমেন্টে জানবেন। এবং আপনাদের কি মনে হয়
আমেরিকার এই ধরনের কথাবার্তা এবং দ্বিচারিতা কি ভারতের পক্ষে এই মুহূর্তে মেনে নেওয়া সম্ভব বা উচিত? এই প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।